এবছর কি মহালয়া একটু আগে চলে এলো? हम लोग जूनियर डॉक्टर्स की तरफ से उनको ब्रेन गिफ्ट किया जा रहा है ताकि आगे जो भी वो डिसीजन ले वो अपने अकॉर्डिंग ले, सही डिसीजन ले, किसी भी पॉलिटिकल प्रेशर में आके डिसीजन ना ले। সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন রাস্তাটুকু হেঁটে গেলেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তারবাবুদের হাতে মস্তিষ্ক মানে মগজ। এক সপ্তাহ আগে লালবাজারের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের হাতে ছিল শিরদাঁড়া। পুলিশকে শিরদাঁড়া, স্বাস্থ্যকর্তাদের মগজ। ডাক্তারবাবুরা কি সিস্টেমের অঙ্গ প্রতিস্থাপনে নেমেছেন, নাকি দেবতারা যেভাবে দুর্গাকে তৈরি করেছিলেন অঙ্গে অস্ত্রে সাজিয়ে তেজে ভরিয়ে সেভাবে সিস্টেমকে তৈরি করছেন জুনিয়র চিকিৎসকরা? আপনারা অকাল বোধনের কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন। আজকে না হয় আমরা একটু অকাল মহালয়া শোনালাম আপনাদের। আসলে কারণ আছে জানেন তো, আজকের থেকেই তো রাজ্য সরকার ওই পুজোর অনুদান দেওয়া শুরু করেছেন। তাই আমরাও একটু আগেই মানে সরকারি ঢাকে কাঠিটা দিয়ে দিল, আমরাও দিয়ে দিলাম। এই মহিষাসুর মর্দিনীটা বাজিয়ে দিলাম। একটা সময় পর্যন্ত এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা শোনার জন্য বাঙালি কিন্তু হাপিত্তেশ করে বসে থাকতো, রাত জাগতো। এখনও নিশ্চয়ই জাগে, যদিও একজন কম্পিটিটার মাঝখানে জুটে গেছিলেন, এটা নেম শেকের মতো, সুজয় কৃষ্ণ ভদ্র। তার কণ্ঠের জাদু শোনার জন্য একটা সময় লোকজন কেন, পুলিশ, সিবিআই সবাই ব্যাকুল হয়ে বসেছিল। কিন্তু যাই হোক, তাতে আর যাই হোক, বীরেন ভদ্রের এই জনপ্রিয়তা টাল খেয়েছে বলে তো মনে হয় না। আশা করছি ইনট্যাক্টই আছে। তাই আমরাও একটু মহালয়ার আগেই এই শ্রী শ্রী চণ্ডী ঝালিয়ে নিলাম। জানেন তো, আসলে চণ্ডীর না ছত্রে ছত্রে বর্ণনা দেওয়ার আছে, কিভাবে দেবতারা এই অসুরের কাছে পরাস্ত হতে হতে সব গিয়ে আলটিমেটলি নিজেদের শক্তি দিয়ে, প্রত্যেকের যার যার যেরকম শক্তি আছে সব কিছু দিয়ে ওই মহাশক্তিকে তৈরি করেছিলেন দেবী দুর্গা। আর তারপর তো মহিষাসুর বধ। আপনারা জানেন, আসলে আমরা দুর্গার বাপের বাড়ির লোক, তো আমরা এই দুর্গার সৃষ্টি রহস্যটা একদম খুব ভালো করে জানি, আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এই সময়টায় শক্তিটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে শক্তির অন্য একটা রূপ দেখলাম জানেন তো, এই জুনিয়র ডাক্তারদের মধ্যে। এই জুনিয়র ডাক্তাররা তারা আজকে করুণাময়ীতে তারা সবাই একসঙ্গে সংযুক্ত হলেন, জড়ো হলেন, তারপর মিছিল করে গেলেন ওই স্বাস্থ্য ভবনের দিকে। এবার মজা কি জানেন, এর আগে যখন লালবাজারে তাদের দেখেছিলাম, তাদের হাতে ছিল শিরদাঁড়া। মনে পড়ে লালবাজারে সেই ব্যারিকেডের সামনে, ব্যারিকেডের ওপরে তারা সেই শিরদাঁড়ার একটা গোলাপ ফুল রেখেছিলেন, কারণ তারা ওখানে ট্রান্সপ্ল্যান্ট করতে গেছিলেন। যার যা অসুবিধে, মানে যে পার্টসটা, আমাদের বডি তো বিভিন্ন পার্টস দিয়ে তৈরি, তা যে পার্টসগুলো একটুখানি গোলমাল হয়ে যায়, ডাক্তারদের কাজ কি সুদক্ষ মেকানিকের মতো সেই পার্টসগুলোকে হয় রিপেয়ার করা অথবা চেঞ্জ করে দেওয়া। তো সেখানে যার যেটা সমস্যা হয়তো তারা মনে করেছিলেন, তাই জন্য লালবাজারে ওই শিরদাঁড়া নিয়ে গেছিলেন। লালবাজারে গিয়ে তারা সেই শিরদাঁড়া দিয়েও এসছেন, হস্তান্তর করেছেন বা ট্রান্সপ্ল্যান্ট করেছেন, প্রতিস্থাপন করেছেন, যেভাবেই দেখুন তাদের মনে হয়েছিল ওখানে ওটার দরকার আছে। আর এই স্বাস্থ্য ভবনে তাদের মনে হয়েছিল মস্তিষ্কের দরকার। তাই জন্য আজকে তাদের হাতে ছিল মস্তিষ্ক, তার সাথে আরও একটা জিনিস ছিল ঝেঁটা। সবই খুব ইঙ্গিতবাহী আর কি। কিন্তু যে জিনিসটা তারা দিয়ে এসছিলেন সেটা ওখানে একটা দিলেও তাদের নিজেদের জায়গাটায় যে ওটা ঠিকঠাক আছে সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছেন। ওই শক্তির কথা বলছিলাম, যে ছেলে মেয়েগুলো আজকে এই জুনিয়র ডাক্তাররা মিছিল করে গেল, বসে থাকলো ওই স্বাস্থ্য ভবনের সামনেটায়। একইভাবে তাদের সামনে লোহার ব্যারিকেড ছিল, অসংখ্য পুলিশ ছিল এবং তারাও শান্তিপূর্ণ ছিলেন। কিন্তু তার মাঝখান থেকে তারা বুঝিয়ে দিলেন তাদের শিরদাঁড়ার জায়গাতেই আছে, তাদের মস্তিষ্কের জায়গাতেই আছে। এবং সবথেকে বড় কথা কি জানেন, তাদের শিরদাঁড়া শক্ত, মানে শিরদাঁড়াতেও শক্তি আছে, মস্তিষ্কেও শক্তি আছে। মস্তিষ্ক তো মন, তাদের মনে শক্তি আছে। তাদের কি মনে হয়েছিল যে স্বাস্থ্য ভবনে
মগজ ধোলাই হয়ে গেছে, বা মগজ কোনোভাবে যারা আছেন তাদের মগজের জায়গায় নেই, হয়তো কোথাও তারা মর্টগেজ রেখে দিয়েছেন, সেই জন্যই তাদের একটুখানি ওইটার অভাব আর কি, বা কোথাও ডিফেক্টিভ, ওই পার্টসটা চেঞ্জ করা দরকার। সেই জন্যেই কি তারা কোথাও গিয়েই মস্তিষ্কটা নিয়ে গেছিলেন, আর ঝেঁটাটা তাদের কি মনে হচ্ছিল যে ছিছি এত্তা জঞ্জাল, ওই স্বাস্থ্য ভবনে এত জঞ্জাল ওখানে জমেছে, সেগুলোকে ঝেঁটিয়ে পরিষ্কার করতে গেলে তো ঝেঁটা লাগবেই। সে আদি অনন্তকাল থেকে দেবী দুর্গার হাতে ছিল না অবশ্য, কিন্তু সমস্ত দেবীদেরই এই জঞ্জাল পরিষ্কারের জন্য অব্যর্থ অস্ত্র, ওটা কাউকে আর দিতে হয় না, ওটা অটোমেটিক হাতে এসে যায়। তো সেটাই তারা হাতে তুলে নিয়েছিলেন। ইনফ্যাক্ট এই রকম কোথাও গিয়ে আমরা দেখিনি, জানেন তো, যে এত প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে এরকম একটা আন্দোলন হচ্ছে, এত সুন্দরভাবে শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু প্রত্যেকটা প্রপস, নাটকের যেরকম প্রপস থাকে বিভিন্ন জিনিসপত্র, সেরকম ওনাদের প্রত্যেকটা জিনিসপত্রের মধ্যে থেকে একটা বার্তা বেরিয়ে আসছে, বুঝিয়ে দেওয়া যে ওখানে কি দরকার, কেন দরকার, কি হচ্ছে। সেই জায়গাগুলোকে এইভাবে যে তারা বুঝিয়ে দিতে পারলেন, এবং তার সঙ্গে বুঝিয়ে দিতে পারলেন তারা এই অধিকার বোধ থেকে এই কাজটা করছেন যে তাদের নিজেদের ওই জিনিসগুলো ঠিকঠাক আছে। তারা বোঝালেন আজকে কীভাবে জানেন? ওইখানে তারা হয়তো ভেবেছিলেন যে আগের দিন সারা রাত ওইভাবে লালবাজারের সামনে থাকার পর পরের দিন গিয়ে বিকেলবেলা তারা ঢুকতে পেরেছিলেন, ওই প্রতিস্থাপনটা সারতে পেরেছিলেন আর কি, সিট দ্বারা হ্যান্ড ওভার করেছিলেন। এখানেও নিশ্চয়ই এরকম একটা সুযোগ পাবেন, হয়তো সেই জন্যই প্রস্তুতি নিয়ে তারা গিয়ে বসে পড়েছেন, আছেন বসে। কিন্তু যেটা ওদিন হয়নি, এদিন হলো, সে ফারাকটা হচ্ছে একটা মেল এলো কোথাও থেকে, একটা মেল তাদের কাছে এসে এই বার্তা দিল যে তাদের জন্য অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। তারা গিয়ে তার সাথে কথাবার্তা বলতে পারে না, তবে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা হবে বটে, কিন্তু 10 জনের বেশি যাওয়া যাবে না। আর তারপরে এই আন্দোলনকারীরা বললেন এই মেলটা নবান্ন থেকে আসেনি, এটা তাদের কাছে প্রথম অপমান। দ্বিতীয় অপমান এই 10 জনের কথাটা বলাটা, কারণ এটা সামগ্রিক একটা আন্দোলন, তারা ঠিক করবেন কজন যাবেন না যাবেন, সেই বোধ বুদ্ধি সব রয়েছে। এবং তৃতীয়টা, তাদের দাবি দাওয়াগুলোকে কিভাবে সদর্থকভাবে বিবেচনা করা হবে, কারণ খুব নির্দিষ্ট 5টা দাবিতে তারা আন্দোলন করছেন, তারা এখানে এসে বসেছেন, ধর্ণা দিচ্ছেন, কিন্তু সেই আন্দোলনের দাবিগুলো সম্পর্কে কোনো ইতিবাচক বা সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। সুতরাং কিসের ভরসায় তারা যাবেন? তারা গেলেন না। চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি নবান্ন থেকে ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রী 5টা অবধি তাদের জন্য অপেক্ষা করছিলেন, তারা কাজে যোগদান করেন কিনা। তারপরে এই মেলের জন্য তারা অপেক্ষা করছিলেন, তারা আসেন কিনা, কেউ আসেননি। আর এখানে আন্দোলনকারীরা তারা বললেন যে স্বাস্থ্য সচিব সম্পর্কে তাদের এত বক্তব্য, যার পদত্যাগ তারা চেয়েছেন, তার কাছ থেকে এরকম একটা মেল, এটাকে তারা কোনো সদর্থক বার্তা ধরছেন না। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে, 6:10 ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি। ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম, ডিএইচএস, ডিএমই এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে। আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তাহলে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠিতে বা পরের মেলে থাকে। আমরা চাইছি যে পারবে আমাদের দাবি দাবা মেটাতে। আমরা তো স্পেসিফিক বিশাল কিছু দাবি রাখিনি,
তাহলে আমাদের যে দাবি রেখেছি ন্যায়সঙ্গত যা দাবি, সেই দাবি মেনে নেওয়া হোক এবং যে পারবেন এই দাবি মেটাতে তার দিক থেকে সদর্থক বার্তা আসলে আমরা অবশ্যই বিবেচনা করে জানাবো। তিনি কি মুখ্যমন্ত্রী হলে মুখ্যমন্ত্রী হতে পারে, যে মনে করবেন তার দিক থেকে আমরা যেটা পরিষ্কার বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে মনে করবেন যে যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন তিনি তার দিক থেকে যদি বার্তা আসে তাহলে আমরা বার্তা বিবেচনা করে দেখব। আমরা তো সারা রাত আছি, আমাদের এটা জাগতে জাগতে অভ্যাস হয়ে গেছে, ফলে আমরা আছি। সেই দিক থেকে যদি বার্তা আসে তাহলে সেই বার্তার রিপ্লাই যে আমাদের যে বক্তব্য থাকবে সেই সুনির্দিষ্ট বক্তব্য আমরা তার কাছে পাঠাবো। আচ্ছা, লালবাজারে শিরদাঁড়া আর স্বাস্থ্য ভবনে মগজ দেওয়ার কারণটা কি, সেটা তো মোটামুটি আমরা একটা আন্দাজ করার চেষ্টা করলাম, কিন্তু তার বাইরেও একটা জিনিস আছে জানেন তো, দেবতাদের ওই একাগ্র চিত্তে সাধনার ফল দুর্গা দুর্গতি না আসেনি। এবার স্বাস্থ্যের দুর্গতি দূর করতে জুনিয়র ডাক্তাররাও কি সেরকমই এক মনে কিছু প্রার্থনা করছেন? তিলোত্তমার জন্য বিচার, এই বিচারের প্রার্থনাটাই কি তাদের মতে এই যাবতীয় পাপ, যাবতীয় অন্যায়, যাবতীয় জঞ্জাল ধুয়ে মুছে সাফ করে দেবে? চূড়ান্ত প্রার্থনা কি ওখান থেকেই আসছে? একটা দুর্নীতিগ্রস্ত মানে পুরো একটা সিস্টেমকে ধুয়ে মুছে সাফ করে একদম দুর্নীতিহীন, থ্রেট কালচারহীন একটা স্বাস্থ্য ব্যবস্থাকে তারা খুঁজে পাবেন। সেই লক্ষ্যেই কি এই সিস্টেমটার অঙ্গ প্রত্যঙ্গগুলো বদলে দিতে চাইছেন এই आंदोलनकारीरा? 14 तारीख को जब अटैक हुआ था, मॉब अटैक, उस दिन वो हमें प्रोटेक्ट कर पाई, तो कोलकाता पुलिस से जहाँ जहाँ हमें ज़रूरत थी वो सब जगह फेल थे, इसलिए हम लोगों ने उनको स्पाइन दिया था। और आज हम लोग ब्रेन दे रहे हैं, ये डीएमई, डीएचएस और हेल्थ सेक्रेटरी सर को ब्रेन दिया जा रहा है। এতদিন না ভাবতে ভাবতে, এতদিন শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির কথা ভাবতে ভাবতে হয়তো হারিয়ে ফেলেছেন, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যাচ্ছি। মানে মস্তিষ্কের গ্রে ম্যাটারে দুর্নীতির চাদর পড়ে গিয়েছে, মস্তিষ্কের গ্রে ম্যাটার অব্যবহারে শুকিয়ে গেছে, সেই শুকিয়ে যাওয়া গ্রে ম্যাটার ফিরিয়ে দিতে আমরা যাচ্ছি। তাহলে একটা জিনিস বুঝলেন তো, বাঙালিকে সেই যে ফেলুমিত্তির মগজাস্ত্রের একটা পরিচয় দিয়েছিলেন, সেই যে দেখিয়েছিলেন সবচেয়ে ধারালো অস্ত্রটা মগজাস্ত্র, তারপর থেকে সেটা বাঙালির সবার কাছেই আছে, সবাই চিনে নিয়েছে। শুধু ফেলুমিত্রের কাছেই থাকে এরকম নয়, আম বাঙালিও মগজকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ব্যবহার করতে জানে। ঘটনাচক্রে ভাবুন তো, আমাদের রাজ্যে দেখুন অনুপ্রেরণার কোনো অভাব নেই। সে চিড়িয়াখানায় সিংহ শাবক জন্মালে অনুপ্রেরণা, আর কোথাও গিয়ে গণেশ পুজো হলেও সেটাই অনুপ্রেরণা। সবাই অনুপ্রেরণার অভাব বোধ করেন না কোথাও, কিন্তু এই জুনিয়র ডাক্তাররা, তাদেরও অনুপ্রেরণার কোনো অভাব নেই। এক অনুপ্রেরণা যদি তাদের ওই তিলোত্তমা জুগিয়ে থাকেন, দ্বিতীয়টা কিন্তু এই ফেলুমিত্তির। আজকে এই মগজাস্ত্রটা দেখে না অসাধারণ লাগলো। জুনিয়র ডাক্তাররা যারা আজ এই স্বাস্থ্যভবন ঘেরাও করলেন, তাদের যুক্তিটা শোনার পর আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। এক, জুনিয়র ডাক্তাররা বলছেন যে তিলোত্তমার মৃত্যুর পর থেকে স্বাস্থ্য ভবনের একের পর এক সিদ্ধান্ত থেকে তাদের মনে হচ্ছে ওই স্বাস্থ্যকর্তারা নিজেদের ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়েছেন। রাজনৈতিক চাপের মুখে তারা নাকি নতি স্বীকার করেছেন। স্বাস্থ্যকর্তারা বোধ বুদ্ধি সব বন্ধ করে রেখেছেন। এটা মানে দেখুন, এ গোটা ব্যাপারটাই তো ব্রেন সংক্রান্ত। এবার ব্রেনটা তো চিকিৎসা বিজ্ঞানেরই অন্তর্গত। এবার কারা এটা নিয়ে ঘাটাঘাটি করছেন, কাদের মনে হচ্ছে যে ব্রেনের এই এই জায়গাগুলোতে শর্ট সার্কিট হয়েছে, মানে গণ্ডগোল আছে আর কি। চিকিৎসকদের যাদের ডায়াগনোসিস করার কথা, রোগ ধরার কথা, তারা কিন্তু একটা নির্দিষ্ট অঙ্গের নির্দিষ্ট রোগ ধরে ফেলেছেন। এই রোগটার নাম কি বলুন তো? সন্দীপ ঘোষ সিনড্রোম, জানি না, কিন্তু যাই হোক তারা একটা ধরেছেন রোগ, এটা বুঝতে পেরেছেন যে এ রোগের কোনো কোথাও গিয়ে মানে নিরাময় হয় না আর কি। নিরাময় হয় না এই সেন্সে যে আমাদের জন্মের পর থেকে ওই যখন একবার ব্রেন তার পূর্ণতাটা পেয়ে যায়, তারপর থেকে আমাদের সারা শরীরের মধ্যে এটাই একমাত্র অঙ্গ প্রত্যেক দিন যার কিছু না কিছু কোষ ক্ষয় হতে থাকে, কিছু না কিছু কোষের মৃত্যু হতে থাকে, এবং এটা ইরিভার্সেবল, এটা ফেরত আনা যায় না। কোনো ওষুধ টষুধ দিয়ে ওই মরে যাওয়া সেলগুলোকে আর আপনি জ্যান্ত করতে পারবেন না। ফলে যতদিন বাঁচবেন আপনার একটু একটু করে ব্রেনের সেল কমবে। এবার সেটা আপনার ওপর কতটা প্রভাব ফেলবে, কার সেল দ্রুত ক্ষইবে, কার কম ক্ষইবে, সেটা বোধহয় তাদের চারপাশের অনুপ্রেরণার উপর ডিপেন্ড করে।
এবার তার এই মুহূর্তে অন্তত স্বাস্থ্য ভবনের যাবতীয় অনুপ্রেরণার ফলে ব্রেনের যা অবস্থা, যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে কমপ্লিটলি ওটাকে বদলে ফেলা ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না এই ডাক্তাররা। এবার ধরুন তিলোত্তমার মৃত্যুর পর অন পাবলিক ডিম্যান্ড সন্দীপ ঘোষ ইস্তফা দিয়েছিলেন, মনে আছে আপনাদের? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, দায়িত্ব তো বটেই, একদম সরকারি চাকরিও ছাড়তে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী যেই না বললেন যে সন্দীপকে বোঝানো হচ্ছে, অমনি ঘন্টা দুয়েকের মধ্যে স্বাস্থ্যকর্তারা সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে বসিয়ে দিলেন। এবার মুখ্যমন্ত্রীর কথায় স্বাস্থ্যকর্তারা সন্দীপকে চোখের মণি করে রেখেছেন বলেই কি তাদের গ্রে ম্যাটারটা শুকিয়ে গেছে বলে আন্দোলনকারীদের মনে হচ্ছে? এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন। তিলোত্তমার মৃত্যুর পরের দিনই আরজি করের সেমিনার রুমের পাশের ঘর আর বাথরুমে সংস্কারের সিদ্ধান্ত হয়। 12ই আগস্ট থেকে সংস্কারের কাজ শুরু হয়। বাথরুমের টাইলস খুলে ফেলা, ঘরের মেঝেতে সিমেন্টের গোলা ঢেলে দেওয়া, বিবিধ কাজকর্ম, যে সমস্ত দেখে হয়তো কোথাও গিয়ে সিবিআই পর্যন্ত মনে করেছে যে ক্রাইম স্থলটা, প্লেস অফ অকারেন্স, সেটাকে অল্টার হয়েছে, মানে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। এবার তারা বলেনি যে এক্স্যাক্টলি কোন জায়গাটাকে তাদের মনে হয়েছে ঘটনাস্থল, অকুস্থল। যাই হোক, কিন্তু পুরো জায়গাটা জুড়েই যদি তারা ধরে থাকেন যে এই পুরোটাই অকুস্থল, তাহলে একটা পরিবর্তন তো অবশ্যই হয়েছে। জুনিয়র ডাক্তারদের কি মনে হচ্ছে? ক্রাইম সিনের পাশের ঘর আর বাথরুমের সংস্কারে স্বাস্থ্যকর্তারা অনুমোদন দিয়েছিলেন, সেটা তো আমরা দেখেছি। সেটা তারা দিয়েছিলেন কেন? তাদেরকে এইটুকুনি বুদ্ধি ছিল না যে ওই রকম জায়গায় এইরকম সময়ে এরকম অনুমোদন দেওয়া যায় না? তাহলে কি তারা রাজনৈতিক চাপ ছিল বলে অনুমোদন দিয়েছিলেন বলে মনে করছেন এই জুনিয়র ডাক্তাররা? সেই জন্যই তাদের মানে রোগের লক্ষণ, তো বিভিন্ন লক্ষণ থেকে তারা রোগটা নির্ধারণ করেন। এটা কি তাদের কাছে দ্বিতীয় লক্ষণ ছিল? 3 নম্বর প্রশ্ন। দিনের পর দিন রাজ্যের মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলতো, ভয় ভয়, শুধু ভয় দেখিয়ে সমস্ত কিছু চালনা করা হতো, এবং কি না হয়েছে, পরীক্ষার প্রশ্ন বিক্রি থেকে শুরু করে পরীক্ষার হলে গণটোকাটুকি, টাকার বিনিময়ে পরীক্ষার নম্বরে কারচুপি, ইধার থেকে ইধার হলে ফেল করিয়ে দেওয়া, আর পছন্দের লোক হলে মানে তুষ্ট করতে পারলে সব ভালো ভালো নম্বর। মানে নম্বর দেওয়ার কত রকম স্টাইল আছে, তার মধ্যে এটাও তো আছে যে হোয়াইটনার দিয়ে নম্বর মুছে নম্বর ঠিকঠাক করে দেওয়া। তাহলে আর কে কষ্ট করে পড়াশুনো করে বলুন? কিন্তু এর ফল কি? এর ফল তো সমগ্র স্বাস্থ্য ব্যবস্থাটার ভেতরেই একটা ক্যান্সারের মতো রোগ তৈরি হয়ে যাচ্ছে, যেটা ক্রমশ সেল নতুন নতুন তৈরি করে যাচ্ছে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এরকম অর্ধেক জানা বা ভুলভাবে জানা বা ভুলভাবে পাস করা এরকম চিকিৎসকরা যদি চারপাশে ছড়িয়ে থাকেন, তাহলে তো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সবারই মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। যারা এটা হতে দিয়েছেন তাদের মাথা যে খারাপ হয়েছে, তাদের যে ব্রেন খারাপ হয়েছে, এটা নিয়ে মনে হচ্ছে এই ডাক্তারদের কোনো রকম সংশয় নেই। এবং তারা খতিয়ে দেখেছেন যে ওই সমস্ত অভিযোগগুলো স্বাস্থ্যকর্তারা জানতেন, তারপরেও মাথা খাটাননি ওগুলোকে রোখার জন্য। সেটাও কি ওই রাজনৈতিক চাপ ছিল বলেই? এই সব কটা কারণ আছে বলেই কি এই স্বাস্থ্য ভবনের আধিকারিকদের বোধ বুদ্ধিগুলোই বললাম, কোথাও বন্ধক দেওয়া আছে বলে মনে করছেন জুনিয়র ডাক্তাররা, তাহলে তো হয়েই গেল। যে জিনিসটা আপনার কাছে নেই সে জায়গাটা তো আপনার ফাঁকা, সুতরাং ওরকম ফাঁকা জায়গাকে ফাঁকা না রেখে ভর্তি করার জন্যই তারা ওই ব্রেনটা নিয়ে গেছেন। আগামীকাল আরজি করে নিজেদের মধ্যে বৈঠকের পর আর আজ সল্টলেকের মিছিল থেকে স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে যে স্লোগান উঠল, সেগুলো কিন্তু সিস্টেমের পক্ষে খুব শুভ লক্ষণ না। আরেকটা কথা, শিরদাঁড়া বা মগজের মডেলের সঙ্গে জুনিয়র ডাক্তাররা যতই গোলাপ ফুল বা রজনীগন্ধা নিয়ে যান, পুলিশ প্রশাসনের গায়ে কিন্তু তাদের প্রতিবাদী শটটা কাঁটা হয়ে বিঁধছে। এই কাঁটাটা ঠিক মতো সময় মতো বের করতে যদি না পারা যায়, তাহলে কিন্তু সেপটিকের ভয় থাকে। আজকে একটা চেষ্টা হলো, কিন্তু সেটাও তো অপারেশনটা ঠিক মতো হলো না, তাহলে ভয়টা বাড়ছে বলেই তো ধরতে হবে। যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব,
ডিএমই এবং ডিএইচএসের অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। দেখুন, এটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো। সাধারণ মানুষের চিকিৎসা দরকার, অবশ্যই দরকার, তাদের অধিকার রয়েছে চিকিৎসা পাওয়ার, এবং আমাদের রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু চিকিৎসা পাওয়ার জন্য এই সরকারি হাসপাতালগুলোর ওপর নির্ভরশীল। দেখুন, আমরা যতই এই সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা সেগুলো বারবার তুলে ধরি, সেখানে কি কি হচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলো তুলে ধরি, বাস্তব তো এটাই। যত যা খুশি হোক ওখানেই তো যেতে হবে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, কারণ বেসরকারি জায়গায় কেনই বা তারা যাবেন? প্রথম কথাটা তাদের অধিকারের মধ্যে পড়ে, তাদের টাকায়, তাদের নিজেদের হাসপাতাল, তাদের টাকায় চলছে, তাদের করের টাকায় চলছে এই হাসপাতাল, তাদের তো অধিকার, সেখানেই তো তারা যাবেন, তাদের নিজের জিনিস। এবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল কাল সুপ্রিম কোর্টে বলেছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ব্যবস্থাটা কি এতটাই ভেঙে পড়েছে, রাজ্যে 23 জন রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। এবার রাজ্য সরকার দেখিয়েছে হিসেব করে যে এই কদিনে, মানে তিলোত্তমার মৃত্যুর পর এই যে 1 মাস হয়ে গেল, যে 1 মাস এই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এতে নাকি 7 লক্ষ রোগী চিকিৎসা পরিষেবা পায়নি। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলে তাহলে সত্যি কিছু আছে কি? আমার জাস্ট মনে হচ্ছে একটা, দেখুন, সাদা মনে কাদা নেই, সোজা বাংলা শুনলে তো সোজা সোজা প্রশ্নগুলো মনের মধ্যে আসবে, তাই না? জুনিয়র ডাক্তার, নামের মধ্যেই জুনিয়র ডাক্তার রয়েছে। এবার তারা এই মুহূর্তে এই যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো তার সবচেয়ে নিচের স্তরে রয়েছে, কন্ট্রাকচুয়াল, তারা পুরোপুরি স্টাইপেন্ডের ওপর কাজ করেন, সরকারি চাকরি করেন, এরকমভাবেও তাদের বলা যাবে না। এবার তারা কাজ না করলেই যদি একটা পুরো সিস্টেমের ফেল করে যায়, মানে মাল্টি অর্গান ফেলিওর হয় আর কি, তাহলে ধরে নিতে হবে যে তারা এই পুরো সিস্টেমটার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। তাহলে জুনিয়র ডাক্তাররা যারা এরকম কন্ট্রাকচুয়াল কাজ করেন, যাদের স্টাইপেন্ডের ওপর চলেন, যাদের পড়াশুনোর একটা পার্ট হচ্ছে এইটা, তাদের ওপরেই যদি এই রকম নির্ভরশীলতা থাকে, তাহলে স্বাস্থ্য পরিকাঠামোটা আসলে চলছে কিসের ভরসায়? জুনিয়র ডাক্তাররা কাজ না করলে যদি বিশাল 7 লক্ষ মানে বিরাট, এত লোক যদি চিকিৎসা না পায় তাহলে তো সেটা সিস্টেমের গণ্ডগোল। বাকি যারা আছেন জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার এবং বাকিদের যদি সংখ্যার রেশিওটা আপনারা একবার চেক করে দেখেন, দেখবেন কিছুই না, অনেক বেশি সংখ্যক সিনিয়র ডাক্তার থাকার কথা, বাকিদের থাকার কথা। এবার জুনিয়র ডাক্তার কারা সেটা তো বললাম, MBBS হয়ে গেছে, যারা পোস্ট গ্র্যাজুয়েট পড়ছেন মূলত তারা। এবার তাদের ওপরেই সিস্টেম ফেলিওরের পুরো দায়টা চাপিয়ে দেওয়া যায়, সরকারেরভাবে চাপিয়ে দিতে পারে, নাকি এটা প্রেশার ক্রিয়েট করা? জুনিয়র ডাক্তাররা কাজ না করলে যদি সাধারণ মানুষের চিকিৎসা পাওয়াটা এরকম দুষ্কর হয়ে যায়, তাহলে তো গোটা সিস্টেমটাই ফল্টি বলে ধরতে হবে। এবার এই ফল্টি সিস্টেমটা এতদিন ধরে, যে জায়গাটা সাধারণ মানুষের একমাত্র ভরসাস্থল, যার জন্যে সরকার এতটা দুশ্চিন্তাগ্রস্ত, সেই সিস্টেমটাই যদি এরকম ফল্টি থাকে, এতদিন ধরে থাকে, ধরে নিচ্ছি বাম আমলের ফল্টি সিস্টেম, সেই সমস্ত কিছুই তো ফল্টি জিনিসপত্র সেটা এই তৃণমূল সরকার পেয়েছে সেই 11 সালে, মানে মোটামুটি 14 বছর হতে চললো আর কি। এবার সেই এতদিনেও সেই সিস্টেমগুলোকে, মানে সিস্টেমের গলদগুলোকে, যেখানে যেখানে গণ্ডগোল আছে সেগুলোকে সারানো গেল না, ঠিকঠাক করা গেল না। ঠিকঠাক করার জন্যই তো লোকে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূলকে ক্ষমতা এনেছিল। তাহলে এতদিনেও সেই দায়িত্বটা পালন করা গেল না, এটা কেন? এটার কোথায় কি? তাহলে এটার মধ্যেও একটা কোথাও ফল্ট খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষরা, তারা কেন চিকিৎসা পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করছেন। সেই ক্ষোভের ছবি তো মানে শাসক দলের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেগুলো পোস্ট হতে দেখেছি আমরা। ক্ষোভ উগরে দিচ্ছেন কিভাবে চিকিৎসা না পেয়ে তারা কোথাও গিয়ে ভুক্তভোগী।
আসল ক্ষোভটা তাহলে কার বিরুদ্ধে হয়? দেখুন, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল আর মেডিকেল কলেজ তৈরি হয়েছে বলে তো আমরা প্রত্যেক মুহূর্তে শুনি, তারপরেও এত লোক তারা চিকিৎসা পাচ্ছেন না। এতে তাহলে এইগুলো থেকে লাভ কি হলো? সিস্টেমের গলদ না সরিয়ে যদি সেখানে যা যা প্রবলেম হচ্ছে সেগুলোকে মেরামত না করা হয়, তাহলে দায়টা কার? অ্যাকচুয়ালি স্বাস্থ্য ব্যবস্থাকে জোড়াতালি দিয়ে যে চালানো হচ্ছে, জুনিয়র চিকিৎসকদের কাঠগড়ায় তুলতে গিয়ে কি পরোক্ষে সেটাই স্বীকার করে নিচ্ছে রাজ্যের সরকার আর শাসক দল? দেখুন, সবটা কি অন্যের ঘাড়ে দেওয়া সম্ভব? মাঝে মধ্যে তো নিজের দিকেও কিছু না কিছু এসে পড়ে। হ্যাঁ, কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল নাকি গাছে ওঠে না। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দুষতে গিয়ে রাজ্যের সরকার আর শাসক দল তারা কি কোথাও গিয়ে শাকের আড়ালে থাকা মাছটা দেখিয়ে দিতে বাধ্য হলো? তাহলে আরেকটা কথা, এই আন্দোলনের চাপেই তো স্বাস্থ্য ব্যবস্থার মৌচাকে ঢিল পড়েছে। দেখছেন তো, একটার পর একটা মেডিকেল কলেজে কী সব বেরিয়ে আসছে। উত্তরবঙ্গ মেডিকেলে ওই থ্রেট সিন্ডিকেট চিহ্নিত হয়ে গেছে। দেখা গেছে কীভাবে তারা পরীক্ষার নম্বর কারচুপি করতে বাধ্য করতো আর কি, যার জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ডিন সন্দীপ সেনগুপ্ত, আর কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন তদন্ত কমিটি তৈরি করতে। এবার সুপারের নেতৃত্বে সেই কমিটি খতিয়ে দেখে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। সদ্য প্রাক্তন ডিন, সহকারী ডিন, আরএমও আর অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রিন্সিপাল নিজেই বলেছেন যে তার নামে অভিযোগ রয়েছে, তাই কমিটি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। নিজেই বলে দিচ্ছেন, নিজেই পরিষ্কার করে দিচ্ছেন। আচ্ছা, আপনার নামে অভিযোগ, আপনি নিজের ওপর তদন্ত করে রিপোর্ট দিচ্ছেন, এটা নিজেরা একবার মনে হলো না এটা কতটা স্বচ্ছ হতে পারে বলুন তো? এই প্রশ্নটা অবশ্য না করাই ভালো, কারণ এটা নতুন কিছু না। এই যে সিবিআই নাকি তদন্ত করতে গিয়ে দেখেছে সন্দীপ ঘোষও একই কাজ করতেন যখন তিনি ওই আরজি করের প্রিন্সিপাল ছিলেন। বিভিন্ন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বা অন্যান্য অভিযোগ যেগুলো হয়তো পরোক্ষে তার জন্যই হয়েছে, সেই সমস্ত কিছুর অভিযোগের কপিগুলো বাড়িতে রেখে দিতেন, তদন্ত কমিটি বানাতেন। সেটাও তিনি, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্ত কমিটি বানাতেন এবং তিনি ওই তদন্ত কমিটির সুপারিশগুলো সযত্নে আবার বাড়িতে রেখে দিতেন। ভাবা যায়, সব জায়গায় তার মানে এক ফর্মুলায় কাজ হচ্ছে, এক সিস্টেম, এক মডেল। তার মানে গোটা ব্যবস্থাটার মধ্যেই একটা যোগসূত্র রয়েছে, এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। দেখুন, আজকে সব দেখে শুনে না, শুধু বলছি যে জুনিয়র ডাক্তাররা থ্রেট সিন্ডিকেট আর পরীক্ষা দুর্নীতি নিয়ে সরব না হলে আমরা এইটা কি জানতে পারতাম? এটাও কি হতো? এই যে এই তদন্ত কমিটি হচ্ছে তো, এই প্রিন্সিপাল স্বীকার করছেন আমার বিরুদ্ধে অভিযোগ আছে, হতো এগুলো? তিলোত্তমার মৃত্যুর পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগত জুনিয়র ডাক্তার যারা থ্রেট সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ, তাদের মধ্যে 51 জনকে ডেকে পাঠিয়েছে আরজি করের তদন্ত কমিটি। 51 জন, একটা মেডিকেল কলেজের 51 জন, সংখ্যাটা বুঝতে পারছেন? মাথা ভেতরে, তারপরেও মানে কি বিরাট একটা নেটওয়ার্ক। কাল তাদের দেখা করার কথা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এরা নাকি কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। এবার এই পদক্ষেপগুলো তাহলে তো অনেকদিন আগে নেওয়ার কথা ছিল। একদিনে তো 51 তৈরি হয় না, এক এক করে তো 51 তৈরি হয়, তাই না? এতদিন সময় লেগেছিল, কেউ দেখেননি, কেউ ভাবেননি নাকি কেউ এতদিন ধরে সযত্নে এই নেটওয়ার্কটা তৈরি করেছিলেন এবং বাকিরা সেটা দেখে হয় বুঝতে পারেননি, অথবা না বোঝার ভান করেছেন, অথবা চোখ বন্ধ করে থেকেছেন। আপনাদের বলতে ভুলে গেছিলাম, ওই জুনিয়র ডাক্তাররা ওই যারা ব্রেন আর ঝেঁটা নিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছেছেন, সেখানে বসে ধর্ণা দিচ্ছেন, তারা চোখও নিয়ে গেছেন। চোখ কেন জানেন? যাতে চোখ খোলা যায় স্বাস্থ্য দপ্তরে। দেখুন, তিলোত্তমার পরিণতির পর এই জায়গায় যে আন্দোলনটা এলো, তাতেই তো এইটুকুনি হয়েছে, নাহলে তো এইটুকুনিও যে হতো না সেটা কিন্তু জলের মতো স্পষ্ট আর স্বচ্ছ। সুতরাং যতই এই ডাক্তারদের জন্য সাধারণ মানুষ, কিছু মানুষের
সমস্যা হওয়ার অভিযোগ সামনে আসুক, এটাও মানতে হবে বাকিদের জন্য সবাই, মানে গোটা রাজ্যের মানুষ স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় সড় আশঙ্কার সামনে দাঁড়িয়ে রয়েছে। He was the whistleblower of the organized crime. স্বাস্থ্য ভবন তো কারো ব্যক্তিগত মালিকানা নয়। কোশ্চেন গুলো অর্গানাইজড ওয়েতে বিক্রি হচ্ছে। অনেক হয়েছে, এবার রুখে দাঁড়াও। অনেক হয়েছে আর না। কেউ ডায়মন্ড হারবার কলেজের অধ্যক্ষ, কেউ SSKM এর ডিন, কেউ বা আবার স্বনামধন্য ডাক্তারবাবু। শুধু জুনিয়র ডাক্তার নন, গোটা চিকিৎসক সমাজই সরব। স্বাস্থ্য ব্যবস্থার কঠিন রোগ নিরাময় জটিল অপারেশনে ডাক্তারবাবুরা। অপারেশন চলছে, তাই অস্ত্রোপচারও কঠিন। অপারেশন চলাকালীন কিছু ওষুধ দিতে হয়েছে, সারা মিলেছে খানিকটা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অপারেশন, আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করেন ডিন সন্দীপ সেনগুপ্ত। থ্রেড কালচারে অভিযুক্ত প্রাক্তন ডিন সহ 3 চিকিৎসক। ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন ও RMOকে ছুটিতে পাঠানোর সুপারিশ। 5 পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত। 3 হাউস স্টাফকে সাসপেন্ড 1 ইন্টার্ন। হাউস স্টাফের তালিকায় প্রাক্তন TMCP সভাপতি শাহিন সরকার, TMCPর প্রাক্তন সভাপতি ইন্টার্ন সোহম মণ্ডলকে সাসপেন্ড। পিজিটির লিখিত অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষের ভূমিকাও খতিয়ে দেখার সুপারিশ। নিজের সরকারি কর্মচারীদের নামে, মানে গ্রুপে অফিসারদের নামে টু বি স্পেসিফিক, অভিযোগ এসছে। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অ্যাডভাইস করা যে তারা আপাতত ছুটিতে চলে যাক। যেখানে অভিযুক্ত, আপনার পক্ষে কি সম্ভব ছিল এই তদন্তটা? দেখুন, যে কোনো তদন্তের পক্ষেই এই তদন্তগুলো তো ওনার আন্ডারেই কমিটি করে তৈরি হয়েছে, আমরা ওনাদের সাবঅর্ডিনেট। আমরা 4-5 জনের নাম শুনতে পাচ্ছি, ঠিক আছে, বা টিভিতে তাদের মুখগুলো ফ্ল্যাশ করছে, কিন্তু তারা তো একা এই জিনিসটাকে প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণ করছে না। এটা আপনারা হিমশৈলের চূড়া মাত্র দেখতে পাচ্ছেন। হিমশৈলের চূড়া মাত্র বলছেন সিস্টেমের অন্দরে থাকা ডাক্তাররাই। উত্তরবঙ্গ মেডিকেলের মতো ওষুধের প্রভাব পড়ছে আরজি করেও। 51 জন জুনিয়র চিকিৎসককে চিঠি দিয়েছে আরজি কর কর্তৃপক্ষ। তালিকায় রয়েছেন হাউস স্টাফ, ইন্টার্ন থেকে চিকিৎসক পড়ুয়া। অভিযুক্ত 51 জনই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে অভিযোগ। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া থেকে বিভাগীয় প্রধানদের হুমকির অভিযোগ রয়েছে 51 জনের বিরুদ্ধে। এবং যতদিন না এই এনকোয়ারি কমিটি হচ্ছে, যেহেতু তারা এখন তাদের এগেনস্টে পুরো কমপ্লেন্স, সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড অ্যান্ড টোল্ড দেম যে নট টু হ্যাভ অ্যান ওপেন অ্যাক্সেস, রাদার আ রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইন দ্য কলেজ ক্যাম্পাস অর দ্য ইনস্টিটিউশনাল ক্যাম্পাস। এই স্টেপগুলো কেন আগে নেওয়া গেল না? তিলোত্তমার পরিণতি আর মরিয়া আন্দোলন, এগুলো না ঘটলে এই সামান্য নড়াচড়াও কি হতো? ভাইরাস যে প্রজাতিরই হোক না কেন, রোগটার কথা তো অজানা ছিল না কারোরই। ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট CPM-এর লোক। মানে এটা পরিষ্কার, রোগ যে আগের থেকে রয়েছে এটা সবাই জানতেন। ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রী নিজেই কথা বলেছেন, যখন জানতেন তখন রোগ চিহ্নিত করে তাকে মানে কোথাও গিয়ে আটকানোর ব্যবস্থাটা নিশ্চয়ই করার কথা ছিল, কিন্তু সেই ব্যবস্থাটা কি সত্যিই নেওয়া হয়েছিল? যা দেখছি তাতে মনে হবে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সতর্কতা কোথাও কিছু ছিল। আমরা আরজি করে সেমিনার রুমের ছবি প্রকাশ্যে আনার পর কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একটা প্রেস কনফারেন্স করেছিলেন, একটা না 3 দিন পর পর, আপনাদের মনে আছে। এবং তিনি দাবি করেছিলেন সেমিনার রুমে লাল শার্ট পরা যাকে দেখা গেছে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা তারপর জোরের সঙ্গে দাবি করে ওই লাল শার্ট আসলে SSKM-এর সার্জারির PGT অভিক দে। তার আগে বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত ছিলেন তিনি। এবার অভিক দে যে আরজি করের সেমিনার রুমে ঢুকেছিলেন তার প্রমাণ বর্ধমান মেডিকেল কলেজ থেকেও এসেছিল। সেখানকার ছাত্ররা প্রকাশ্যে বলেছেন অভিক নাকি ফিরে গিয়ে তাদের জানিয়েছিলেন যে তিনি তিলোত্তমার দেহ দেখেছেন, ওটা আত্মহত্যা, খুন নয়। ভাবুন তারপর কি হয়েছে আপনারা তো জানেন, অ্যাটলিস্ট পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে সেটাও সবাই জানেন। আর তারপর তৃণমূল ছাত্র পরিষদ আর স্বাস্থ্য দপ্তর অভিককে সাসপেন্ড করেছে আলটিমেটলি। আর আজ SSKM হাসপাতালে অভিকের ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
অভিকের মতোই চিকিৎসক সুশান্ত রায় 9ই আগস্ট আর্জি করে গেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সুশান্ত রায়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট, হুমকি, এরকম একাধিক অভিযোগ রয়েছে এবং তাতেই তাকে সাসপেন্ড করেছে আইএমএর পশ্চিমবঙ্গ শাখা। এই সমস্ত কিছু কি আন্দোলনের চাপ না থাকলে হতো? এই প্রশ্নগুলো যেমন এখন না তুললেই নয়, তেমনি আরও কিছু কথা আছে যে কথাগুলো আজ না বললেই নয়।